একটা পেশেন্টের আসলেই মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে কিনা সেটা আসলে আমরা ডায়াগনোসিস করব কিভাবে, সেই জায়গাটাতে প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা এখানে একই সাথে ক্লিনিক্যাল সিমটম দেখতে চাই এবং ল্যাবরেটরি টেস্ট দেখতে চাই, এবং দুইটা মিলে আসলে আমাদের আলটিমেট ডায়াগনোসিস হবে যে এটা আসলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন কিনা। তাহলে একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন ডায়াগনোসিস করতে গেলে আমাদের কী কী লাগছে? এক নম্বর হচ্ছে আমাদের কিছু সার্টেন ক্লিনিক্যাল ফিচার থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের কিছু ল্যাবরেটরি এভিডেন্স থাকতে হবে। সো কিছু ল্যাবরেটরি টেস্ট আমাদেরকে আসলে করতে হবে। সো প্রথমে আসে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স, আমাদের ক্লাসিক্যাল কিছু ক্লিনিক্যাল ফিচার্স আমরা আসলে আলোচনা করতে চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে পেশেন্টের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে সিমটম নিয়ে পেশেন্ট আসে সেটা হচ্ছে সেন্ট্রাল চেস্ট পেইন। পেশেন্টের বুকে ব্যথা। বুকের কোথায় ব্যথা? বুকের সেন্ট্রাল রিজিয়নে। মনে করো যে এটা একটা পার্সন, মনে করো এটা একটা পার্সন, মনে করো যে সে লুঙ্গি পরে, হ্যাঁ, মনে করো এটা একটা পার্সন। সো এর যদি এটা যদি অ্যাবডোমেন হয়, এটা যদি চেস্ট হয়, তার ব্যথাটা অ্যাকচুয়ালি এই জায়গা ধরে থাকবে। সো দেয়ার ইজ সেন্ট্রাল চেস্ট পেইন। এই যে সেন্ট্রাল চেস্ট পেইন, এই পেইনের আবার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা কি? এই পেইনটা অনেকটা এরকম মনে হচ্ছে বুকের উপর পাথর চেপে রাখছে। সো ব্যথাটা অনেকটা ক্রাশিং, ব্যথাটা অনেকটা ক্রাশিং মনে হতে পারে, অনেক সময় মধ্যে স্কুইজিং, হ্যাঁ, কেউ ধরে চাপ দিচ্ছে খুব, স্কুইজিং, ক্রাশিং বা স্কুইজিং। কিছু কিছু ক্ষেত্রে ব্যথাটা স্ট্যাবিং নেচার মনে হতে পারে, বাট এটা রবিনসে বলতেছে স্ট্যাবিং নেচারের কথাটা, বাট আমরা ক্লিনিক্যাল মেডিসিন আবার স্ট্যাবিং কথাটা বলি না। বাট ক্রাশিং অ্যান্ড স্কুইজিং এই দুইটা টার্মিনোলজি আসলে ক্লিনিক্যাল মেডিসিনের সাথেও আসলে কোরিলেট করে। সো আমরা এই দুইটা টার্মিনোলজির কথাই বলবো। তাহলে চেস্ট পেইনটা সাধারণত ক্রাশিং অথবা স্কুইজিং এইরকম নিয়ে আসে। পেইনের ক্ষেত্রে আমরা এখানে একটা ডায়ালেমা আমাদের কাছে মনে হতে পারে যে দেখো, একটা পেশেন্টের যদি অ্যানজাইনা হয়, সেখানে অ্যানজাইনাতেও পেশেন্ট সেন্ট্রাল চেস্ট পেইন নিয়ে আসে, আবার এমআইতেও পেশেন্ট আমাদের কাছে একই রকমের সেন্ট্রাল চেস্ট পেইন নিয়ে আসে। তাহলে আমি কীভাবে পার্থক্য করবো যে এটাকে আসলে অ্যানজাইনার পেইন নাকি এটা সেন্ট্রাল চেস্ট পেইন? প্রথম কথা হচ্ছে, যদি এটা ক্রনিক স্টেবল অ্যানজাইনা হয়, ক্রনিক স্টেবল অ্যানজাইনাতে পেশেন্ট যদি একটু রেস্ট নেয়, একটু রেস্ট নিলেই পেশেন্টের পেইনটা সাবসাইড করে যায়। দ্য পেন সাবসাইডস অন টেকিং রেস্ট। যদি পেশেন্টের ব্যথা উঠলে একটা নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি তার সাবলিঙ্গুয়ালি যদি নেয়, সেখানেও তার একটা পেইনটা আসলে আমরা দেখি যে পেইনটা কমে যাচ্ছে। সো এখানে সাবলিঙ্গুয়াল জিটিএনে পেশেন্টের পেইন কমে, রেস্ট নিলে পেশেন্টের পেইন কমে। আনস্টেবল অ্যানজাইনা অথবা আমাদের যে এমআই, দুইটাকে আমরা কিন্তু আসলে আলটিমেটলি অ্যাকিউট করোনারি সিনড্রোম এই ক্যাটাগরির মধ্যে ফালাইতেছি। এখন আনস্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে ব্যাপারটা কি? এখানে পেশেন্ট রেস্টিং স্টেটে থাকা অবস্থাতেই তার পেইন ওঠে। এখানে রেস্টিং স্টেটে থাকা অবস্থাতে পেইন ওঠে, বাট এখানে যদি আমরা তাকে সাবলিঙ্গুয়াল জিটিএন দিই, তাহলে পেশেন্টের আমরা আসলে একটু ইম্প্রুভমেন্ট এক্সপেক্ট করি, আমরা এখানে ইম্প্রুভমেন্ট এক্সপেক্ট করি। বাট মায়োকার্ডিয়াল ইনফেকশনের ব্যাপারটা হচ্ছে, এইখানে যদি পেশেন্টের চেস্ট পেইন ওঠে, এই পেইন ওঠার পরে তাকে আমি যদি জিটিএন ট্যাবলেট দিই বা স্প্রে দিই, ইট ডাজ নট রিডিউস পেইন, এতে ব্যথাটা কমে না আসলে। এবং এই ব্যথাটা সাধারণত দেখা যায় এমআইয়ের ক্ষেত্রে ব্যথাটা 30 মিনিট বা তার বেশি সময় ধরে পারসিস্ট করে, যেটা অ্যানজাইনার ক্ষেত্রে খুবই রেয়ার আমরা বলবো। অ্যানজাইনার ব্যথা সাধারণত 5 থেকে 10 মিনিট বা তার থেকে কম সময়ের জন্য পারসিস্ট করে, এটা এর বেশি কখনোই ইউজুয়ালি হয় না। বাট চেস্ট পেইন ডিউ টু মায়োকার্ডিয়াল ইনফেকশন, এখানে পেইনটা আসলে মোর দ্যান 30 মিনিটস আসলে আমরা আসলে পারসিস্ট করতে দেখি। অ্যাপার্ট ফ্রম চেস্ট পেইন, এখানে আচ্ছা চেস্ট পেইন আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে কিছু কিছু পেশেন্ট আমাদের কাছে কমপ্লিটলি পেইনলেস অবস্থায় আসতে পারে। মানে দেখো, এখানে কিন্তু পেইন একটা খুব মেজর সিগনিফিক্যান্ট ব্যাপার। ইনফ্যাক্ট পেশেন্টের পেইন নিয়ে আসার পরে আমরা অ্যাসেস করি। বাট কিছু কিছু পেশেন্ট এমআই হয়ে বসে আছে কিন্তু তাদের কোনো পেইন নেই, এরকমটা কখন হয়? যদি পেশেন্টের অটোনমিক নিউরোপ্যাথি থাকে, যদি পেশেন্টের অটোনমিক নিউরোপ্যাথি থাকে, এবং এটা খুবই ফ্রিকুয়েন্ট একটা ঘটনা। কোন ধরনের পেশেন্ট এই ফিচারটা নিয়ে আসে? সেটা হচ্ছে যাদের লং স্ট্যান্ডিং ডায়াবেটিস মেলাইটাস থাকে। ডায়াবেটিস মেলাইটাসের একটা কমন ফ্রিকুয়েন্ট কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি যখন ডেভেলপ করে, তখন আলটিমেটলি তাদের পেইনের পারসেপশনটা আসলে অনেকখানি কমে যায় এবং পেশেন্ট দেখা যাচ্ছে পেইনলেস, তার হার্ট অ্যাটাক হয়ে বসে আছে বাট এরকম সিগনিফিক্যান্ট পেইন নেই। এবং আমি পার্সোনালি এরকম অসংখ্য পেশেন্ট আমি আমার নিজের ক্লিনিক্যাল লাইফে আসলে দেখছি যে পেশেন্ট ডায়াবেটিক, পেশেন্টের চেস্ট পেইন ওইভাবে খুব একটা ডেভেলপ করে নাই, বাট পেশেন্ট আসলে
এমআই হয়ে বসে আছে। বা কিছু কিছু পেশেন্ট এমন হতে পারে যে তাদের পেইন আছে বাট অতটা সিভিয়ার না, মানে পেশেন্ট বলে হ্যাঁ পেইন আছে কিন্তু খুব সিগনিফিকেন্টভাবে বলে না, সেখানেও ব্যাপারটা ঠিক সেম রিজন, যেখানে ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকলে এরকমটা দেখা যায়। তাহলে এখানে পেইনলেস হতে পারে, বা অনেক সময় পেশেন্ট একটু ডিসকমফোর্ট, সে বলতে পারে যে আমার একটু চেস্ট ডিসকমফোর্ট আছে। সো এইখানেও আসলে ডায়াবেটিস থাকলে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কখন আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি চিন্তা করব? সাধারণত একটা ডায়াবেটিসের পেশেন্টের সাথে সাথে নিউরোপ্যাথি তা কিন্তু না, ডায়াবেটিস আছে অ্যারাউন্ড 10 বছরের বেশি সময় ধরে আছে, এরকম মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি আমরা বেশি দেখি। সো যাদের লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা আসলে এক্সপিরিয়েন্স করতে পারি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, একটা পেশেন্টের যদি মায়োকার্ডিয়াল ইনফেকশন ডেভেলপ করে, সেইখানে অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্টের সোয়েটিং থাকে। কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে মানে প্রফিউজ সোয়েটিং, হ্যাঁ, কোনো পেশেন্টের নসিয়া, ভমিটিং থাকতে পারে, যদিও ব্যাপারটা আসলে খুব একটা কমনলি আমরা দেখি না। সোয়েটিংটা অনেকের ক্ষেত্রে থাকতে পারে। এখানে কিছু ব্যাপার আছে। কোন ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা সোয়েটিং খুব ফ্রিকোয়েন্টলি দেখি? দেখো, যদি কোনো পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়, সেইখানে অনেক সময় পেশেন্টের আমরা কমপ্লিকেশন হিসেবে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার ডেভেলপ করতে দেখি। যেই মানুষগুলোর ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিয়ার ডেভেলপ করে, তাদের খুব সহজেই স্যাচুরেশনটা ফল করে। তো যাদের স্যাচুরেশন ফল করে এবং আলটিমেটলি এই স্যাচুরেশনটাকে ধরে রাখার জন্য এটাকে তখন বাড়াইতে হবে, বিকজ হাইপোক্সিয়া ডেভেলপ করতেছে। সো তখন দেখা যাচ্ছে যে তাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশন বেড়ে যায়। সো তখন সিম্প্যাথেটিক স্টিমুলেশন বেড়ে যায় এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির কারণে দেখা যাচ্ছে আমরা কিছু অটোনমিক সিমটম পাই, তার মধ্যে একটা হচ্ছে সোয়েটিং। সো প্রফিউজ সোয়েটিং যে সবার ক্ষেত্রে পাবো ব্যাপারটা আমি সেটা বলবো না, অনেক পেশেন্ট আসে আমাদের কাছে সোয়েটিং নেয়, বাট যে সকল পেশেন্ট সোয়েটিং নিয়ে আসে, আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার আসে কিনা সেটা আমি আসলে চেক করি, এবং মোস্ট অফ দ্য টাইম আমি আসলে দেখি যে পেশেন্ট আসলে লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার আছে। বাট এমআই পেশেন্ট অনেকেই সোয়েটিং নিয়ে আসে, দ্যাট ইজ ভেরি ট্রু। বাট এখানে সোয়েটিংয়ের কারণটা বেসিক্যালি এই সিম্প্যাথেটিক স্টিমুলেশন, তাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণেই আসলে আমরা দেখি যে সোয়েটিংটা হচ্ছে। তাহলে পেশেন্ট আমাদের কাছে এগুলো আসে, বাট মোস্ট অফ দ্য টাইম দ্য বেসিক প্রবলেম ইজ দ্য চেস্ট পেইন। আচ্ছা, এখন আমরা লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারের কথা বলি। সেখানে ব্যাপারটা আসলে কীভাবে হয়? মনে করো এটা হচ্ছে আমাদের হার্ট। আমাদের যে হার্ট, এখানে যদি আমাদের অ্যান্টেরিয়র এমআই হয়, অ্যান্টেরিয়র এমআই হলে বেসিক্যালি আমাদের যেটা লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি সেটা ব্লক হয়। মনে করো এটা লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এইটা ব্লক হয়ে গেছে। সো এটা ব্লক হয়ে গেলে আমাদের লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি কোথায় সাপ্লাই দেয়? এটা বেসিক্যালি সাপ্লাই দেয় হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকলকে। সো যখন লেফট ভেন্ট্রিকলের একটা বড় অংশ যদি ইনফার্ক্ট ডেভেলপ করে, তাহলে কি এইটুকু অংশ কিন্তু আর ফাংশনাল স্টেটে থাকে না। তাহলে আমার হার্টের এতখানি জায়গা এখন আর ফাংশনাল স্টেটে নাই, খালি এইটুকু ফাংশনাল স্টেটে আছে। সো যদি এরকম হয় তাহলে হার্ট কি প্রপারলি আগের মতো পাম্পিং করতে পারবে? পারবে না। সো হার্ট যখন প্রপারলি পাম্পিং করতে পারে না, বিকজ এইটুকু জায়গা কমপ্লিটলি নেক্রোসিস হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে আমাদের প্রপারলি পাম্পিং করতে না পারার কারণে আমাদের লেফট অ্যাট্রিয়াম এটাও প্রপারলি ড্রেইন করতে পারে না, এবং এটার কনসিকুয়েন্সে খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে আসলে পালমোনারি কনজেশন ডেভেলপ করে। তো পালমোনারি কনজেশন যখন ডেভেলপ করে, খুব র্যাপিডলি যদি ঘটনাটা ঘটে, তখন কী হচ্ছে? মনে করে আমাদের পালমোনারি ভেইন এখানে কনজেশন হয়েছে। সো আলটিমেটলি হাইড্রোস্ট্যাটিক প্রেশার যখন বেড়ে যাবে, সো এখানে তখন ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড লিক করা শুরু করবে। সো এখানে তখন এডেমা ডেভেলপ করবে। সো আলটিমেটলি পালমোনারি কনজেশন থেকে আমরা এখানে দেখব যে খুব দ্রুত পালমোনারি এডেমা ডেভেলপ করে। এটা হচ্ছে র্যাপিড কেসগুলোর ক্ষেত্রে। যদি এটা হতো খুব আস্তে 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 ক্রনিক ফেজ হইতো, তাহলে কিন্তু পালমোনারি এডেমার জায়গায় পালমোনারি হাইপারটেনশন হতো, যেটা আমরা সিওপিডিতে দেখতে পাই। তো যেখানে ছিলাম, তাহলে এখানে পালমোনারি এডেমা যখন ডেভেলপ করবে, পালমোনারি এডেমা ডেভেলপ করলেও পেশেন্টের স্যাচুরেশন ফল করবে, হাইপোক্সিয়া ডেভেলপ করবে, এবং পেশেন্ট তখন দেখা যাচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস বা ডিসনিয়া নিয়ে আমাদের কাছে আসবে। দেয়ার ইজ ডিসনিয়া অর রেসপিরেটরি ডিস্ট্রেস। এবং আমরা যদি এই মোমেন্টে পেশেন্ট যদি সে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা অসকালটেট করলে দেখতে পারবো যে তাদের ব্যাজাল ক্রেপিটেশন প্রেজেন্ট, দুই সাইডে বাই ব্যাজাল ক্রেপিটেশন। অনেক সময় পালমোনারি এডেমা যদি মানে ফেইলার যদি আসলে আরও মানে বেশি খারাপের দিকে যায়, তখন দেখা যায় ব্যাজাল ক্রেপিটেশনে তুমি আসলে কী দেখবা? মনে করো এটা হচ্ছে লাংস, তুমি নিচের এইটুকু জায়গায় তুমি ক্রেপিটেশন পাচ্ছ। কোনো সময় হার্ট ফেইলারের তীব্রতা যদি বেশি হয়, অ্যাকুট হার্ট ফেইলার, সেখানে তুমি দেখবা যে লাংসের অ্যাপেক্স পর্যন্ত কিন্তু আমি পার্সোনালি আসলে এই ক্রেপিটেশন শুনতে পাইছি। সো সবসময় যে ব্যাজাল ক্রেপিটেশন ব্যাপারটা তা না, বেসিক্যালি এখানে ফাইন ক্রেপিটেশন হবে। বাট পালমোনারি এডেমা আসলে কতটুকু আছে?
হার্টের ফেইলার ঠিক কতটুকু তার উপর ডিপেন্ড করে। এখানে তুমি ক্রেপিটেশন মিড জোনেও পাইতে পারো, অ্যাপেক্সেও পাইতে পারো, মানে অ্যাপেক্সে পেলে এখানে পাবে না তা না, মানে এখান থেকে নিচ থেকে উপরে যাবে, অর্থাৎ এইটুকু অবশ্যই থাকবে, এভাবে উপরে উঠতে থাকবে। মানে যার অ্যাপেক্সে ক্রেপস পাবা তার মিড জোনেও ক্রেপস পাবা, তার তুমি বেজাল ক্রেপসও পাবা। তাহলে এইভাবে আস্তে আস্তে, সো এখানে আসলে এটা ভ্যারি করতে পারে, বাট দিন শেষে এই পেশেন্ট আমাদের কাছে ডিজনিয়া নিয়ে আসে এবং তাদের স্যাচুরেশন আসলে ফল করে। সো বেসিক্যালি একটা এমআই পেশেন্ট ফ্রিকোয়েন্টলি আমাদের কাছে এই সিমটম নিয়ে আসে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আরেকটা এক্সট্রা সিমটম থাকে, সেটা হচ্ছে পালস। আমরা দেখব কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমাদের কাছে মনে হবে ইররেগুলার, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে মনে হবে উইক পালস, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে র্যাপিড পালস মনে হতে পারে, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে পালস দেখে মনে হবে যে পেশেন্টের হার্ট রেট অনেক কম। এখানে ব্যাপারটা বলি, যদি কোনো পেশেন্টের এমআই হয় তার কনসিকুয়েন্সে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করলে সেখানে ইররেগুলার পালস থাকবে। কোনো কোনো পেশেন্টের উইক পালস থাকলে এখানে আমরা র্যাপিড অ্যান্ড উইক পালস দেখি, এবং সাধারণত এই কম্বিনেশনটা আমরা দেখি যদি অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার হয় অথবা যদি পেশেন্টের কার্ডিওজেনিক শক ডেভেলপ করে, তখন আমরা এটা দেখতে পাই। অন দ্য আদার হ্যান্ড র্যাপিড পালস আমরা কখন দেখি? এই র্যাপিড পালস উইক র্যাপিড যেই কারণে, র্যাপিড পালসও সেই কারণে। সাধারণত ফেইলার যদি ডেভেলপ করে তখন আমরা র্যাপিড পালস দেখতে পারি। কার্ডিওজেনিক শকের আর্লি স্টেজ বা ইনিশিয়াল স্টেজও আমরা আসলে র্যাপিড পালস পাইতে পারি। তাহলে মোটামুটি ক্লিনিক্যাল ফিচার আমরা আসলে ফ্রিকুয়েন্টলি এগুলোই পাই। তবে আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার জন্য আমরা যে ক্লিনিক্যাল ফিচারটা মাথায় রাখতে চাই সেটা দিন শেষে চেস্ট পেইন, এবং সেটা অবশ্যই সেন্ট্রাল চেস্ট পেইন, ক্রাশিং অথবা স্কুইজিং এরকম চেস্ট পেইন না চায়। তাহলে এরপরের কাজটা কিন্তু আমাকে ল্যাবরেটরি ডায়াগনোসিস করতে হবে। আমরা আসলে ডায়াগনোসিসের ক্ষেত্রে এখানে কী করতে চাই? আমাদের এখানে আসলে এমআই ডায়াগনোসিসের জন্য আমরা একটা ইসিজি করতে চাই। উই উইল ডু অ্যান ইসিজি, এবং আমাদেরকে একটা বায়োকেমিক্যাল টেস্ট করতে হবে, একটা বায়োকেমিক্যাল টেস্ট করতে হবে। প্রথমে আসি ইসিজির কথা। ইসিজির ক্ষেত্রে আমরা আসলে কী দেখতে চাই? দেখো, প্রথম কথা বলি, আমাদের যদি এমআই ডেভেলপ করে, এমআইকে আমরা ক্যাটাগরিতে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটাকে বলা হচ্ছে এসটি এলিভেটেড এমআই বা এসটিই এমআই। এসটিই মানে কি? এসটি এলিভেটেড এমআই। আর একটা হচ্ছে নন এসটি এলিভেটেড এমআই, মানে হচ্ছে নন এসটি এলিভেটেড এমআই। তাহলে দেখো, এমআইতে আমরা দুইটা ক্যাটাগরি বললাম, এসটি এমআই, নন এসটি এমআই। সো দুইটা পার্থক্যটা কি? মনে করো একটা পেশেন্টের যদি এমআই হয় তাহলে ইসিজিতে আমরা কিছু জিনিস আসলে দেখতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে ইসিজিতে তিনটা ফিচার থাকবে। একটা হচ্ছে প্যাথোলজিক্যাল কিউ, একটা হচ্ছে এসটি এলিভেশন, আর একটা হচ্ছে টি ইনভার্সন। এই তিনটা একটা প্যাকেজের মতো, তিনটা মিলে আমাদের ইসিজি ফাইন্ডিংস। কোনটা কী জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা ইসিজিতে আমাদের কয়েকটা ওয়েভ থাকে। প্রথম হচ্ছে, এটা হচ্ছে পি ওয়েভ, কিউ আর এস, তারপর টি। তাহলে এটা হচ্ছে পি, কিউ আর এস, এটা হচ্ছে টি। বেসিক্যালি একটা ইসিজি ওয়েভ অনেকটা এরকমই। এখানে পি ওয়েভটা কেন আসে? পি ওয়েভটা ইন্ডিকেট করবে হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশনকে, যেটা কিউআরএস এটা ইন্ডিকেট করে আমাদের ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর যেটা টি ওয়েভ সেটা ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, তাই তো? সো বেসিক্যালি এটা এরকম থাকা উচিত। বাট এমআইতে আমরা এখানে পার্থক্য দেখি। এমআইতে আমরা কী দেখব? পি এর জায়গায় কিউটা একটু ডিপ হবে, এবং এরপরে একটা এরকম এসটি এলিভেশন, এবং এরপরে টি ইনভার্সন। তাহলে এটা হচ্ছে এখানে পি নর্মাল আছে, বাট এখানে কিউটা নর্মালের থেকে একটু বেশি হবে। কখন বুঝবো যে এই কিউটা প্যাথোলজিক্যাল কিউ? প্যাথোলজিক্যাল কিউ বলার উত্তর হচ্ছে এই যে আর ওয়েভের টোটাল যে লেন্থ তার 1/4 হইতে হবে। তাহলে আর ওয়েভের 1/4 যদি সাইজ হয় কিউ এর, তখনই সেটাকে প্যাথোলজিক্যাল কিউ বলবো। এবং তুমি এখানে একটা এসটি এলিভেশন এরকম পাবা, এবং আলটিমেটলি টি ইনভার্সন পাবা। তাহলে এতগুলো ফিচার যদি থাকে সেটাকে ইসিজিতে, তাহলে আমরা ডায়াগনস্টিক বলতে পারি। সো সেইখানে এসটি এলিভেশনটা আছে কিনা, তাহলে এই এসটি এলিভেশনটা আমি পাইলাম কিনা। যদি এসটি এলিভেশনটা থাকে তাহলে সেটা এসটি এমআই। আবার কোনো কোনো পেশেন্টে দেখা যাচ্ছে ইসিজিতে এই ফিচারগুলো তুমি পাও নাই, এসটি এলিভেশনটা তুমি পাও নাই, হতে পারে।
কিন্তু তুমি বায়োকেমিক্যাল টেস্ট করে দেখছো তার এমআইয়ের ফিচার আছে, তখন সেটা হয়ে যাবে নন এসটি এমআই। তাহলে আমাদের একটা হচ্ছে ইসিজিতে আমরা তিনটা জিনিস দেখতে চাই এবং তিনটা একসাথে থাকার কথা। এখানে একটা তোমাকে একটু ডিটেলস বলি, তোমাদের ইসিজি নিয়ে এখান থেকে ডিটেলস কোশ্চেন চলে আসতে পারে। ইসিজি একটা আলাদা সেপারেট এনটাইটি, আমাদের আলাদা করে ইসিজি কোর্স আছে, তোমরা চাইলে আমাদের ইসিজি কোর্সে ভর্তি হইতে পারো। সেখানে আমরা ইসিজির A to Z এমবিবিএস লেভেলে যা দরকার আমরা A to Z প্রত্যেকটা জিনিস ব্রেকডাউন করে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, তাহলে এখানে ইসিজিতে আমরা কী কী পাবো? প্যাথোলজিক্যাল কিউ, এসটি এলিভেশন এবং টি ইনভার্সন, এই তিনটা ফিচার পাচ্ছি। বায়োকেমিক্যাল টেস্ট আমরা কী করি? দেখো আমাদের এখানে সমস্যা কী, আমাদের এখানে সমস্যা হচ্ছে আমাদের যে হার্টের একটা জায়গা আসলে নেক্রোসিস হয়ে গেছে, তাই তো? তাহলে এখানে যে সেলগুলো ছিল এই সেলগুলোতে ইররিভার্সিবল ইনজুরি, সেখান থেকে নেক্রোসিস, তাই তো? তো যখন একটা সেলের ইররিভার্সিবল ইনজুরি হয়, ওই স্টেটের কথা চিন্তা করো, মনে হয় একটা সেলে ইররিভার্সিবল ইনজুরি হয়েছে, তখন কি সাইটোপ্লাজমিক কন্টেন্টগুলো বাইরে লিক করা শুরু করে না? ওই যে আমরা ফার্স্ট টাইমে জেনারেল প্যাথোলজিতে পড়ছিলাম, সেইখানে তোমাদের মনে আছে না যে কন্টেন্টগুলো লিক করা শুরু করে? তো কার্ডিয়াক মায়োসাইটের মধ্যে কিছু স্পেসিফিক এনজাইম আছে যেটা এই কার্ডিয়াক মায়োসাইটেই থাকে, অন্য জায়গায় খুব একটা আমরা পাই না। যেমন একটা হচ্ছে আমাদের কার্ডিয়াক ট্রপোনিন আই, তারপর আছে কার্ডিয়াক ট্রপোনিন টি, CKMB, এরকম কয়েকটা এনজাইম আছে, আইসো এনজাইম আছে, যেগুলো শুধুমাত্র আমরা কার্ডিয়াক টিস্যুতে ইউজুয়ালি পেয়ে থাকি, অন্য জায়গায় খুব একটা পাওয়া যায় না বলতে পারো। সো এখন এই সেলুলার কন্টেন্টগুলো যখন ইরিভার্সিবল ইনজুরি হয় তখন আসলে বাইরে লিক করতে থাকে, এবং এই যে যখন লিক করলো তখন এটাকে আমরা ব্লাডে ডিটেক্ট করতে পারি। যদি আমি এদেরকে ডিটেক্ট করতে পারি সেটা আমাদের এই বায়োকেমিক্যাল টেস্টের প্রুফ হয়ে যাবে। তাহলে বায়োকেমিক্যাল টেস্ট আমরা কী করতে পারি? একটা হচ্ছে কার্ডিয়াক ট্রপোনিন আই, কার্ডিয়াক ট্রপোনিন টি, একটা হচ্ছে CKMB। CK মানে হচ্ছে ক্রিয়েটিন কাইনেস, তবে বাস্তবে আমি কি বলি সেটা বলি, আমরা বাস্তবে ট্রপোনিন আইটা করি, বাকিগুলো খুব একটা করা হয় না, বাস্তবে ট্রপোনিন আইটাই করে, তবে এগুলো নিয়ে কিছু কথা আছে। প্রথম কথা হচ্ছে এইগুলো কখন আসে সেটা তোমাকে বুঝতে হবে। মনে করো একটা পেশেন্টের এমআই হয়েছে, মনে করো এমআই হয়েছে এক্স্যাক্টলি 9 PM, এই টাইমে তুমি যদি এখন 9:01 PM বায়োকেমিক্যাল টেস্ট করো, সেখানে কিন্তু তুমি ট্রপোনিন আই এগুলো কিন্তু পাবা না, সেখানে CKMB তুমি পাবা না, সেখানে তুমি ট্রপোনিন টি এগুলো পাবা না। তাহলে এই বায়োকেমিক্যাল মার্কারগুলো ব্লাডে কখন আসবে, কতক্ষণ থাকবে, তার কিছু হিসাব নিকাশ আছে। তাহলে এই যে আমাদের কার্ডিয়াক যে এনজাইমগুলোর কথা আমি তোমাদেরকে বলছি, বা এই যে মার্কারগুলোর কথা বলছি, এইটা ব্লাডে কখন আসবে, কতক্ষণ থাকবে, এগুলো কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কি কি ফ্যাক্টরের উপর সেটা ডিপেন্ড করে? একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার লোকেশন অফ দ্য মার্কার। মনে করো যে কার্ডিয়াক সেল, মনে করো এটা সে কার্ডিয়াক সেল, এটা নিউক্লিয়াস মনে করো। সো এই কার্ডিয়াক সেলের কোনো এনজাইম মনে করো ফ্রি অবস্থায় আছে, কোন এনজাইম মনে করো কোনো একটা অর্গানেলসের মধ্যে আছে। এখন এক্স্যাক্টলি ওই কার্ডিয়াক যে মার্কার সেটা সেলের কোন জায়গায় আছে, সো ওইটা হচ্ছে ইন্ট্রাসেলুলার লোকেশন অফ দ্যাট মার্কার, এটা কোথায় থাকে তার উপর ডিপেন্ড করে। সেকেন্ড কথা হচ্ছে আমাদের যেই জায়গায় ইনফাকশনটা হচ্ছে ওই ইনফাকশনের এরিয়াটার ব্লাড সাপ্লাই কি, লিমফ্যাটিক সাপ্লাই কি, তার উপর ডিপেন্ড করে। তাহলে ব্লাড সাপ্লাই লিমফ্যাটিক ড্রেনেজ কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে ব্লাড ফ্লো বা লিমফ্যাটিক ড্রেনেজ অফ দ্য এরিয়া অফ দ্য ইনফ্যাক্ট, যেইখানে ইনফ্যাক্ট হচ্ছে ওইটার ব্লাড সাপ্লাই লিমফ্যাটিক ড্রেনেজ এটার উপরও ডিপেন্ড করে। এবং মলিকুলার ওয়েট, ওই যে বায়োকেমিক্যাল মার্কারগুলোর কথা বলছি এগুলার মলিকুলার ওয়েট, এগুলোর উপর আসলে ডিপেন্ড করে অনেক কিছু। এই সাথে এটা আসলে মানে কখন আসবে এটা যেমন একটা কোশ্চেন, বা কখন আমরা ডিটেক্ট করতে পারবো ব্লাডে, এটা যেমন এই ফ্যাক্টরগুলো দ্বারা নিয়ন্ত্রিত, তেমনি এই বায়োকেমিক্যাল মার্কারগুলো ব্লাডে কতক্ষণ থাকবে, একটা হচ্ছে কখন আসবে, একটা হচ্ছে কতক্ষণ থাকবে। যে মনে করো যে একটা পেশেন্টের এমআই হয়েছে, এখন এমআই হওয়ার 6 ঘন্টা পর মনে করো যে তুমি ট্রপোনিন আই ডিটেক্ট করতে পারছো। এখন কোশ্চেন হচ্ছে এমআই হওয়ার 3 সপ্তাহ পর কি তুমি ট্রপোনিন আই পাবা? এটা তোমাকে, তাহলে ট্রপোনিন তুমি তখন কেন পাচ্ছ না? কারণ ওই বায়োকেমিক্যাল যে মার্কারগুলোর কথা আমি তোমাকে বলছি, এই মার্কারটা একটা টাইম পর কিন্তু রেনাল এলিমিনেশন হয়। সো রেট অফ এলিমিনেশন অফ দ্য মার্কার ফ্রম দ্য ব্লাড, সেটার উপর ডিপেন্ড করতেছে যে আমি এক্স্যাক্টলি কতদিন এই মার্কারটাকে পাবো। তাহলে রেট অফ এলিমিনেশন এটার উপরেও কিন্তু আসলে ডিপেন্ড করতেছে, তাই না, যে এটা কতদিন থাকবে। সো কার্ডিয়াক মার্কারগুলোর ক্ষেত্রে আমরা আসলে কী দেখি? কার্ডিয়াক মার্কার ক্ষেত্রে আমরা যেটা দেখি আমাদের CKMB বলো, তারপরে ট্রপোনিন আই বলো, বা
ট্রপোনিন টি বলো, যেটাই বলো না কেন, প্রত্যেকের ক্ষেত্রেই এরা ব্লাডে আসা শুরু করে 3 ঘন্টা থেকে 12 ঘন্টা এর মধ্যে, মানে 3 থেকে 12 ঘন্টা এই টাইমের মধ্যে এরা রেস করা শুরু করে। কোনো পেশেন্টের ক্ষেত্রে ট্রপোনিনে আমরা এক্স্যাক্টলি 3 আওয়ারে পাই, কোনো পেশেন্টের ক্ষেত্রে 3 আওয়ারে করলে পাওয়া গেল না, 4 ঘন্টায় পাওয়া গেল। সো এরকম আমাদের প্রচুর হয়েছে যে আমরা একদম কাটাকাটায় 3 ঘন্টায় করছি, ট্রপোনিন নাই পাইছি। অনেক পেশেন্ট আছে কাটাকাটায় 3 ঘন্টায় করছি, পাই নাই, 6 ঘন্টার মাথায় যখন করছি তখন পাইছি। সো এখানে আসলে একটু ভ্যারি করতে পারে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করতে পারে, একদম সবার ক্ষেত্রে একদম কাটায় 3 ঘন্টা হবে ওটা তা না। সেখানে রেঞ্জ বলা হয়েছে এই কারণে যে বলা হচ্ছে 3 থেকে 12 ঘন্টার মধ্যে এটা অ্যারাইজ করবে। তাহলে একটা পেশেন্টের বুকে ব্যথা হয়েছে, বুকে ব্যথার 2 ঘন্টার মধ্যে তোমার কাছে হাসপাতালে চলে আসছে, তোমাকে ওয়েট করতে হবে টাইমটা হওয়া পর্যন্ত। এবার তুমি যদি ডেভিডসন দেখো, ডেভিডসন যখন 5th ইয়ারে পড়বা সেখানে কিন্তু আবার 6 ঘন্টা বা 4 ঘন্টা এরকম একটা টাইম দাও, তখন এখানে 3 ঘন্টা বলে না, ওরা আরও ওয়েট করতে পারে। সো এখানে ব্যাপারটা হচ্ছে একটা পেশেন্টের ট্রপোনিনায় আসার জন্য তোমাকে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত ওয়েট করতে হবে। এই ইনফরমেশনের সিগনিফিকেন্স এটাই যে একটা পেশেন্ট তোমার কাছে সেন্ট্রাল চেস্ট পেইন নিয়ে আসলো, তুমি চিন্তা করতেছো এটা এমআই কি না, তুমি ইসিজি করলা, ইসিজিতে দেখলা নন এসটি এলিভেটেড এমআই। এসটি এলিভেটেড এমআই হলে তো তুমি তো সাথে সাথে ডায়াগনোসিস করে ফেলতে পারলে, কিন্তু যদি নন এসটি এলিভেটেড এমআই হয় সেখানে তোমাকে বায়োকেমিক্যাল মার্কার করতেই হবে। কিন্তু তুমি সাথে সাথে করলে কি রিপোর্ট পাবো? উত্তর হচ্ছে না, তোমাকে একটা পার্টিকুলার টাইমের মধ্যে করতে হবে এবং তোমাকে এই জন্য জানতে হবে যে 3 থেকে 12 ঘন্টার মধ্যে এগুলো অ্যারাইজ করে। সো 3 ঘন্টার আগে চেস্ট পেইন অনসেট শুরু হওয়ার 3 ঘন্টার আগে, অনসেট অফ পেইনের 3 ঘন্টা, এই টাইম ডিউরেশনের মধ্যে টেস্ট করে লাভ না, করলে এর পরে করতে হবে। মনে করো একটা গ্রাফ করো, মনে করো এটা হচ্ছে টাইম, এই গ্রাফের লাইন বরাবর টাইম, এটা হচ্ছে অনসেট অফ পেইন, এটা 1 আওয়ার 2 আওয়ার 3 আওয়ার 4 আওয়ার। মূল কথা হচ্ছে তুমি এই মোমেন্টে যদি টেস্ট করো তুমি রিপোর্ট নেগেটিভ পাবা, কিন্তু তুমি যদি এই মোমেন্টে টেস্ট করো রিপোর্ট পজিটিভ পাবা। সো তোমাকে টেস্ট করতে হবে আফটার 3 আওয়ার্স, এই কথার মানে হচ্ছে এটা। তাহলে এই টাইমে রেইজ করে। সেকেন্ড কথা হচ্ছে এই যে বায়োকেমিক্যাল মার্কার ব্লাডে পাচ্ছি, এটা হায়েস্ট লেভেলে কোন টাইমে যায়? মনে করো যে আমাদের বায়োকেমিক্যাল মার্কারের এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে দেখবা সময়ের সাথে সাথে এটা কিন্তু বাড়তেছে, কিন্তু একটা টাইমে সেটা আবার ফল করা শুরু করবে, বিকজ রেনাল এলিমিনেশন হচ্ছে বা এলিমিনেশন হচ্ছে। সো এখন যেই মোমেন্টে এটা পিকে পৌঁছালো, এই মোমেন্টটা কখন, এই টাইমটা কখন? সাধারণত দেখা যায় যেটা সিকেএমবি এবং ট্রপোনিন আই এবং সিকেএমবি এরা আমরা দেখি যে অ্যারাউন্ড 24 আওয়ার্সে একদম পিক লেভেলে পৌঁছায়, আর এরা এলিমিনেশন হয়ে যায় কোন মোমেন্টে গিয়ে আমি আসলে এদেরকে আর ব্লাডে ট্রেস করতে পারবো না বা নর্মাল লেভেলে চলে যাবে। এই টাইমটা আমাকে জিজ্ঞাসা যদি করা হয় তখন এটার উত্তর হচ্ছে যেটা সিকেএমবি, এইটা নর্মাল লেভেলে আসে এই অনসেট অফ পেইন থেকে শুরু করে 48 থেকে 72 ঘন্টা। তাহলে খুব অল্প সময়ের মধ্যে এটা কিন্তু নর্মাল লেভেলে চলে যাচ্ছে। আর যেটা ট্রপোনিন আই, কার্ডিয়াক ট্রপোনিন আই, যেটা এই ট্রপোনিন আইটা সাধারণত দেখা যায় 5 থেকে 10 দিন পর্যন্ত এলিভেটেড থাকে, বাট 5 থেকে 10 দিন পর বা 10 দিন পরে গিয়ে তুমি আসলে এটা আর পাবা না। আর যেটা ট্রপোনিন টি, মনে করো কার্ডিয়াক ট্রপোনিন টি, যেটা ট্রপোনিন টি এটা সাধারণত 5 থেকে 14 দিন সময় নেয়। এই কথার মানে কি আমি তোমাকে বলি, মনে করো একটা পেশেন্টের এমআই হয়েছে, এখন এমআই হওয়ার পরে তুমি কোন দিন ট্রপাই করলে পজিটিভ পাবা, কত দিন পর্যন্ত করলে পাবা? তাহলে উত্তর হচ্ছে 3 ঘন্টার পরে আমি টেস্ট করতে পারবো আপ টু অনসেট অফ দ্য চেস্ট পেইন থেকে 10 দিন। এরপরে যদি ট্রপোনিন করি তাহলে নর্মাল আছে। মনে করো যে একটা পেশেন্ট তোমার কাছে আসলো, এসে বললো কি ডাক্তার সাহেব আমার তো একটা হার্ট অ্যাটাক হয়েছিল, এখন আমি ওষুধ দিচ্ছি। এখন তুমি যে বললো আপনার যে আসলে হার্ট অ্যাটাক হয়েছে তার প্রমাণ কি? সে বললো যে বাবা দেখেন আমি এরকম ইসিজি করছিলাম, আমাকে ডাক্তার বলছে। এখন তুমি ইসিজি করে দেখলা যে নন এসটি এলিভেটেড এমআই, মানে ইসিজিতে কোনো ফিচার নাই, তাহলে ইসিজি ফিচার নাই মানে নন এসটি এলিভেটেড এমআই, লজিক্যাল কথা তাই। তাহলে তুমি কি বলবা যে আমাকে তাহলে আপনার ট্রপোনিন আই দেখতে হবে, তাহলে ট্রপোনিন আইটা আমাকে দেখান। সে বললো যে বাবা ট্রপোনিন আই তো কাগজ হারাই ফেলছি। এখন তুমি আবার টেস্ট করে কনফার্ম হইতে চাও। এখন কথা হচ্ছে সে যদি বলে যে আমি 3 সপ্তাহ পরে আসলাম, মানে এই ঘটনার 3 সপ্তাহ পরে আসলাম, তখন কি তুমি ট্রপোনিন আই করে এটার পাবা? না, তোমার কিছুই করার নাই। তুমি ইসিজিতে ফিচার পাইলে হইতো, বাট এখানে ইসিজি, তাহলে তুমি কিন্তু এখান থেকে ডায়াগনোসিস আসতে পারবে না। হ্যাঁ, তুমি হয়তো এখন একটা ইকো করে একটা ডায়াগনোসিসে পৌঁছাতে পারছো, ইকো করে যদি তুমি ওয়াল হাইপোকাইনেশিয়া দেখো সেখানে তুমি হয়তো টের পাবা, একটা ক্লু পাবা, বাট তোমাকে ট্রপাইটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হবে। বা মনে করো যে একটা পেশেন্টের চেস্ট পেইনের হিস্ট্রি বলতেছে, সে তোমাকে বলতেছে কি যে আজকে থেকে 7 দিন আগে তার একটা বিশাল চেস্ট পেইন হয়েছিল,
সে হাসপাতালে জানায় বাসায় ছিল, যাই হোক সে এখন মোটামুটি একরকম আছে। তো তুমি যে 7 দিন আগে বিশাল চেস্ট পেন হয়েছে, এখন এটা কি আসলে ইএমআই? তুমি একটা ইসিজি করলা, ইসিজিতে যদি তোমার ফিচার আসে তো আসলোই, এখন যদি না আসে নন এসটি এলিভেটেড সিনারিও, তখন তুমি কী করো? তাহলে তোমাকে ট্রপাই করতে হবে। কথা হচ্ছে এই 7 দিনের মাথায় গিয়ে তুমি ট্রপাই করে পজিটিভ পাবা না নেগেটিভ পাবা। এখন দেখো এখানে রেঞ্জটা কিন্তু 5 থেকে 10 দিন বলছি, তার মানে তুমি এটা পাইতেও পারো নাই পাইতে পারো, করতে পারো, কিন্তু তুমি কখনো আসলে এখান থেকে শিওর হইতে পারবে না। হ্যাঁ, তুমি 5 দিনের মধ্যে করলে একদম কনফার্ম যে হ্যাঁ 5 দিনের মধ্যে করছি, ট্রপাই বেশি থাকবে, 5 দিনের মধ্যে করছি, ট্রপাই বেশি থাকবে, ব্যাপারটা তাহলে এইরকম। তাহলে এই ডেটাটা এইভাবে ইন্টারপ্রিটেশন হয়, এইভাবে আমাদেরকে এটাকে ইউটিলাইজ